নমস্কার বন্ধুরা, শুরু করছি ডক্টর কলিং অনুষ্ঠান। আর ডক্টর কলিং অনুষ্ঠান নামটা শুনেই আপনাদের মধ্যে নিশ্চয়ই একটা আলোড়ন জাগছে যে এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ডাক্তারবাবুদের পেয়ে যাব। এবং সত্যিই তাই, আজকে আমরা এমন একজন বিশিষ্ট ডাক্তারবাবুকে আমাদের মধ্যে পেয়েছি। সত্যি আমরা খুব আপ্লুত এবং আমরা ধন্য যে উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আমাদের সময়টা দিয়েছেন। এবং আপনাদের যখন বলবো যে ডাক্তারবাবু কিসের ডাক্তার, তখন কিন্তু আপনারা সত্যি অনেকটা নড়ে চড়ে বসবেন। কারণ আমরা স্ত্রীরা বা আমরা নারীরা বিভিন্ন রোগের কিন্তু সম্মুখীন হই এবং সেগুলো কিন্তু সচরাচর আমরা সবার কাছে বলতে পারি না। একমাত্র গাইনোকোলজিস্ট যিনি, তার কাছেই কিন্তু আমরা গিয়ে সবটা খুলে বলতে পারি। আর বলাই বাহুল্য, আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন ডিশন হসপিটালের সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর অয়ন মুখোপাধ্যায়। তো আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে যেটা বলবো যে আপনি অত্যন্ত একজন ব্যস্ত মানুষ এবং তার মধ্যে থেকেও আজকে আমাদের জন্য সময় দিয়েছেন, এটা একটা বড় কথা। আর সব থেকে যেটা বড় কথা, আপনি সার্জারি করে এসেছেন, আবার আপনি গিয়েও সার্জারি করবেন, এর মধ্যবর্তী সময়টুকু আপনি আমাদের জন্য দিয়েছেন যাতে আমরা সমৃদ্ধ হতে পারি। কারণ আমরা একেবারেই লেম্যান, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু অনেক কিছু জানি না। তো আজকে ডাক্তারবাবু যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবেন বা আমরা ডাক্তারবাবুর কাছ থেকে যে বিষয়টা নিয়ে জানবো, সেটা হচ্ছে রোবোটিক সার্জারি। এই কথাটি কিন্তু আপনারা এখন অনেকেই শুনেছেন যে রোবোটিক সার্জারি, এবং রোবোটিক সার্জারির মাধ্যমে অনেক কিছু কিন্তু হয়ে যাচ্ছে। তো এই রোবোটিক সার্জারি নিয়েই আজকে আমরা আলোচনা করব। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের বলবো যে আপনাদের যদি কোনো রকম স্ত্রীরোগ জনিত সমস্যা থাকে, আপনারা কিন্তু নির্ভয়ে নিশ্চিন্তে অবশ্যই ফোন করতে পারেন। ডাক্তারবাবু রয়েছেন সেই কোশ্চেনের অ্যান্সার দেবার জন্য। তার জন্য দেখুন, সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন এবং এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই কথা বলতে পারবেন ডাক্তারবাবুর সঙ্গে। তো আজকে আমরা ঠিকই করেছি যে রোবোটিক সার্জারি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে রোবোটিক সার্জারি অ্যাকচুয়ালি কি জিনিসটা, কি মানে এটা কি মানে রোবট বলতে আমরা যেটা বুঝি যে দুটো হাত থাকে, বড় বড় চোখ, সেটা জ্বলে এবং সেটা একটু ছোট ছোট পা দিয়ে হাঁটে, হেঁটে চলে বেড়ায়, যেটা আমরা দেখে থাকি। রোবটটা কি সেই জাতীয় একটি জিনিস? আপনি যেটা, আমি জানি না কমিক্সের বই থেকে বললেন না কোনো ইংলিশ সিনেমা থেকে বললেন, তো ওই রোবটগুলো একটুখানি চলতে ফিরতে গিয়ে আবার পড়েও যায়, হ্যাঁ, চলতে সেটাও ফিরতে গিয়ে দেখায়, এবং একটু ডিসব্যালেন্স ডিসব্যালেন্সে একদম পড়ে যায়। তো একদম আমাদের একদম। রোবটটা তো সেরকম হলে চলবে না। হ্যাঁ, তো তাহলে তো সেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। ঠিক তো ঠিক ঠিক। আমাদের রোবটটার হাত পা নেই আর কি। ও আচ্ছা তো আচ্ছা। রোবোটিক সার্জারি অ্যাকচুয়ালি আবিষ্কার হলো, এটা আরেকটা আপার প্ল্যাটফর্ম অ্যাবভ দা, বলতে পারেন মাইক্রো সার্জারি বলতে, ল্যাপারোস্কোপি বলতে, যে একদম একদম। মিনিমাল অ্যাক্সেস সার্জারি, যেটা অ্যাকচুয়ালি মিনিমাল অ্যাক্সেস মানে হচ্ছে যে আমরা পুরো পেটটা কাটলাম না, ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, সেগুলোর মুখগুলো খুবই ছোট, সেগুলো পেটের মধ্যে কয়েকটা ফুটোর মাধ্যমে পেটের মধ্যে ঢুকে গিয়ে সেই কাজটা করে, সেই কাজটাকে যে মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপি বলা হয়। তার আরেকটা সুপিরিয়র প্ল্যাটফর্ম, অ্যাকচুয়ালি কাজটা ওই মাইক্রো সার্জারি ল্যাপারোস্কোপির মতো করেই হচ্ছে। সিমিলারিটিটা এই অবধি যে মানুষের পেটের ভেতরটা সব সেম, ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ইউজ হচ্ছে সেগুলো একটু ডিফারেন্ট। আচ্ছা। মাইক্রো সার্জারির সাথে রোবোটিক সার্জারি ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি রকমের মুভমেন্টস করতে পারে, সেগুলো স্ট্রেট লং, যে আমাদের মাইক্রো সার্জারির ইনস্ট্রুমেন্টগুলো একদম লম্বা হয়, সেগুলো সেইভাবে করতে পারবে না। আচ্ছা। আমাকে মাইক্রো সার্জারির ভিশন যেটা দেয়া হচ্ছে 2D 3D অবধি ম্যাক্স টু ম্যাক্স, আর রোবোটিক সার্জারিতে যেটা, সেটা ভিশনটা 3D 4K, অর্থাৎ কিনা আমি ডেপথ পারসেপশনটা, আমি যে একটা ডেপথের মধ্যে কতটা ঢুকেছি এটা আমি বুঝতে পারবো। যেমন ধরুন আপনি যে স্ক্রিনে দেখছেন, আপনি এখন দেখছেন আমার এই দুটো হাত একই লেভেলে আছে, কেউ কারোর সামনে নেই।
আমি যে এই যে আমার হাতটা কিন্তু পিছিয়ে নিচে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না আমার ডান হাতটা পিছিয়ে গেছে। এবার আমি যখন ঘুরবো তখন দেখুন আমার ডান হাতটা কিন্তু পিছিয়ে গেছে। একদম একদম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা 3D ভিশন হলো তো। তাহলে আমি যদি আমি এই সামনে থেকে এই ভিশনটা যদি দিই, এই ভিশনটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে আমার আমার কোন হাতটা আগে কোন হাতটা পরে। একদম একদম। তাহলে এইটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে তবে পাওয়া যাবে, সেই জিনিসটা দিতে পারছে রোবোটিক সার্জারি। ও আচ্ছা, তবে আমরা তার ভেতরে ঢুকে আরো ডেপথে গিয়ে পেলভিসের মধ্যে মানে তলপেটের মধ্যে আরো বেটার কাজটা করতে পারছি। মানে আমরা আগে যেটা জানতাম যে ল্যাপ্রোস্কোপি বা মাইক্রোসার্জারি হচ্ছে বেস্টেরও যে বেস্ট হয় সেটা কিন্তু রোবোটিক সার্জারি, যেটা আপনি আমাদের বুঝিয়ে এটা একটা দিলেন। ইমপ্রুভমেন্ট অন মাইক্রোসার্জারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবং রোবটটা কোনো ওটি করে না, বুঝিয়ে দিলেন। রোবটটা এই একটা ভিশনটা দেয়। সেকেন্ড যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাপ্রোস্কোপির ইনস্ট্রুমেন্ট গুলো ওগুলো লং পাইপের মতো, তার এন্ডে কাঁচির এরকমের মতো লাগানো আছে, সেটাতে আমার দুটো আঙুল ঢুকে এরম এরম করছে। তো তার যে এন্ডটা মানুষের পেটের ভেতর ঢুকেছে আরেকটা এন্ড যেটা, সেই এন্ডে একটা কোনো ব্লেড টাইপের জিনিস সেটা এরম এরম করছে, কোনো জিনিস এরম এরম করছে একটা ডিরেকশনে। ঠিক আছে, সেটাতে এই মুভমেন্টটা করবার কিন্তু কোনো সুযোগ নেই মাইক্রোসার্জারি। রোবোটিকের যে ইনস্ট্রুমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্টটা রিস্টেড ইনস্ট্রুমেন্ট মানে আমাদের রিস্টের যে মুভমেন্টটা, এবং শুধু তাই নয়, এলবো এবং শোল্ডারেও যে মুভমেন্টটা, পুরো মুভমেন্টটাকে রেপ্লিকেট করতে পারবে। মানে আমি যে এই মুভমেন্টটা করলাম, এই মুভমেন্টটা করলাম, এই মুভমেন্টটা করলাম, ইনক্লুডিং দেখ এই মুভমেন্টটা করলাম, ইনক্লুডিং এইভাবে ঢুকলাম, পিছিয়ে এসলাম, এই গেলাম, এই পিছিয়ে আসলাম, এই পর্যন্ত মুভমেন্টের ফ্রিডম দেয় রোবোটিকের হ্যান্ড ইনস্ট্রুমেন্টটা। আচ্ছা, আমি কি করে তাকে কন্ট্রোল করছি না, আমার হাতে দুটো জয়স্টিক দেয়া আছে, সেই জয়স্টিক দুটোতে কিছু টেপার জিনিস আছে, কিছু এরম এরম করবার ব্যাপার আছে, আর আমি এই দুটোকে, ধরুন এই টেবিলটা একটা ম্যাগনেটিক ফিল্ড, তো আমি যে চেয়ারটায় বসে আছি কনসোলে, সেই চেয়ারটার সামনে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা আছে, তার মধ্যে আমি যে জয়স্টিক গুলো নিয়ে এরম এরম করছি, সেইটা থেকে সেই মুভমেন্টটা রেপ্লিকেট করছে ওই সরু ইনস্ট্রুমেন্ট গুলো মানুষের পেটের ভেতর ঢুকে। আচ্ছা, জাস্ট রেপ্লিকেট করছে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? তো তার নিজস্ব কোনো বুদ্ধি নেই, তার নিজস্ব কোনো সার্জারি করবার কোনো আইডিয়া নেই। আমি করছি, আমি ওই 3D ভিশনে ওই জিনিসটা দেখছি, আমি তারপরে হাতে কিছু এরকম এরকম মুভমেন্ট করছি, ক্যামেরাটাও আমার কন্ট্রোলে, যেটা কিনা আমার পায়ে ক্যামেরাটা ঢুকেছে নাভি দিয়ে। সিমিলারলি জাস্ট লাইক মাইক্রো সার্জারিতে যেরকম আপনারা গল ব্লাডার সার্জারি জানেন, অ্যাপেন্ডিক্স সার্জারি জানেন, যেগুলো মাইক্রোতে জেনারেলি হয়ে থাকে। পেটের ভেতরকার সার্জারি, পেটের বাইরের সার্জারি নিয়ে আমি কথাই বলছি না। এইখানে কেটে গেছে সেটা নিয়ে রোবোটিক সার্জারি, ওটা কোনোদিন সম্ভব না। পেটের মধ্যের জিনিস, ঠিক আছে, যে জিনিসটা, যে সার্জারিটা করতে গেলে পেটের ভেতর ঢুকে করতে হবে। তো এটার ফলে কি হয়ে যাচ্ছে না, হোয়েন আই এম ডুইং দ্য সার্জারি, আমি করবার সময় আমি মনে করছি যেন আমার হাত পেটের ভেতর ঢুকে গেছে, কিন্তু হাতটা ঢোকাতে গেলে কি করতে হতো, পেটটা অনেক বড় কাটতে হতো। একদম, সেইটা কাটতে হলো না। কেন কাটতে হলো না? না, ওই সরু ইনস্ট্রুমেন্টটা ছোট্ট একটু ফুটো দিয়ে ঢুকে গেছে, তার হাতটা অ্যাকচুয়ালি কিন্তু ভেতরে গিয়ে যখন খুলে সেটা মুভমেন্ট গুলো রেপ্লিকেট করছে, তখন সেই রেপ্লিকেটটা করছে কিন্তু আমার হাতে যে মুভমেন্টটা আমি করছি সেই মুভমেন্টটাকে রেপ্লিকেট করছে। তার মানে কতটা উন্নত! সেই জন্য এটা রোবোটিক্স। আর আমাকে ইমপ্রুভ ভিশনটা দিচ্ছে বলে আমি অনেক ডেপথ অবধি গিয়ে যে কাজগুলো ল্যাপ্রোস্কোপিতে করাই সম্ভব না সেই কাজগুলো করতে পারছি। এটা হচ্ছে রোবোটিক প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। বাহ, আচ্ছা, মানে আমরা সাধারণ মানুষ, আমার সঙ্গে আপনারা সকলেই সহমত হবেন যে আমরা কিন্তু জানতাম রোবোটিক সার্জারি মানে এটা একটা সাধারণভাবে আমরা ভাবতাম যে একটা রোবট এসে সার্জারি মানে করে দেয়, কিন্তু রোবটটিকে পরিচালনা করেন কিন্তু একদম সেটা কিন্তু একেবারেই নয়। এই জিনিসটা একেবারেই নয় যে একটা রোবট এসে সার্জারি করে দেয়, তা কিন্তু কখনোই নয়। রোবটটিকে পরিচালনা করবার জন্য রয়েছেন বিশিষ্ট সার্জন বা ওনারা, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। কিন্তু রোবোটিক সার্জারিটা ঠিক কিভাবে হয় সেটা কিন্তু উনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, যে একটা রোবট এসে সার্জারি করছে তা কিন্তু নয়, রোবট খুব সুন্দরভাবে জায়গাটাকে বুঝিয়ে দিচ্ছে, যেটা আমরা মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপিতে এতটাও আমরা কিন্তু বুঝতে পারতাম না, সেটা রোবোটিক সার্জারিতে আরো অনেক ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন ডাক্তারবাবু। এবার নেক্সট যে কোশ্চেনটা আমার মাথায় আসবে, আমি যদি আচ্ছা তার আগে আমরা একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন?
আমি বেহালা সরসোনা থেকে অসিত মজুমদার বলছিলাম। আচ্ছা অসিত বাবু, কি জানতে চান বলুন। বলছি আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, আপনি বলুন না, আমি বলুন। শুনছি তো। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি আমার ওয়াইফ এই 6 মাস একটু বেশি প্রেগনেন্ট। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওই সরকারি হসপিটালে দেখাই, বিদ্যাসাগর বলে একটা আমাদের এখানে আছে বেহালায়। আচ্ছা। হ্যাঁ, তো রাতে না ঘুমটা ঠিক হচ্ছে না, মানে খুবই কম ঘুম হচ্ছে। এই জন্য কোনো কিছু মানে ক্ষতি হয়ে যাবে না তো? না, শরীর নিজের ঘুম নিয়ে নেবে। যদিও আমি বলবো যে এই প্রশ্নটা থেকে আজকে বিরত থাকতে, কারণ আজকে আমাদের প্রোগ্রামটা অন্য টপিকের উপরে। একদমই তাই। কিন্তু আমিও প্রেগনেন্ট পেশেন্ট দেখি, সেই এক্সপিরিয়েন্স থেকে যদি জিজ্ঞেস করেন সেটার উত্তরটা হবে যে না, চিন্তা করার দরকার নেই। বডিতে যখন যা ঘুম লাগবে মানুষের বডি সেটা নিয়ে নেবে, আদায় করে নেবে, চিন্তা নেই। আপনি আচ্ছা, নিশ্চয়ই অনেক শুনে ধন্যবাদ, নিয়েছেন। অনেক ধন্যবাদ। শুনে নিয়েছেন অসিত বাবু, আপনাকেও ধন্যবাদ ফোন করবার জন্য। এই ধরনের প্রশ্ন এটা মাথায় আসেই, এবং ডাক্তারবাবু তো এই জন্য রয়েছেনই। কারণ ডাক্তারবাবু আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখাই রয়েছে স্ত্রীরোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ, সুতরাং এই বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ আপনারা নিতেই পারেন। কিন্তু আজকে আমরা রোবোটিক সার্জারি নিয়েই আলোচনা করছি, তাই আমরা এই রোবোটিক সার্জারির বিষয়টিকে নিয়েই থাকবো, এবং এই সংক্রান্ত প্রচুর প্রশ্নের উত্তর ডাক্তারবাবু কিন্তু দেবেন। আচ্ছা ডাক্তারবাবু কিছু বলছিলেন, আপনি বলুন। আমি বলছিলাম যে আমাদের নেক্সট তাহলে মাথায় এই প্রশ্নটা আসবে তখন যে তাহলে কি কি ধরনের অপারেশন বা কি ধরনের সার্জারি রোবোটিক্সে করা যেতে মাধ্যমে পারে, হতে পারে। একদম। আমার ব্রড উত্তরটা হচ্ছে পেটের মধ্যেকার সার্জারি। আচ্ছা। সেটা মানে একটা ক্লোজ স্পেস, তো আমাদের পেটটা একটা ক্লোজ স্পেস, একটা লিমিটেড স্পেস। সেইখানে তার মধ্যে ঢুকে গিয়ে যা ওটি করতে হবে সেই সমস্ত ওটি রোবোটিক্সে করা যায়। যদিও রোবোটিক্স কিন্তু মেনলি আবিষ্কার হয়েছিল থরাক্স, অর্থাৎ আমাদের যে রিব কেজ এবং এই যে জায়গাটা, এইখানের মধ্যেকার যে সার্জারিজ গুলো, যেমন ধরুন সিএবিজি, কার্ডিয়াক সার্জারিজ গুলো, ফুড পাইপের আপার পোর্শনটার উপরের সার্জারি, তারপরে হচ্ছে যে মানে চেস্টের মধ্যেকার যা যা আছে আমাদের সেই রিলেটেড যা যা সার্জারি, সেগুলো করা যাবে রোবোটিক্স, কারণ সেটাও একটা স্পেসের মধ্যে, স্পেস একটা না। হ্যাঁ, এবার তাহলে নেক্সট হচ্ছে যে করা যাবে না কোনগুলো, যেমন ধরুন ন্যাচারাল অরিফিস যেগুলো, বা এইখানকার সার্জারি, এইখানে নাকের সার্জারি, চোখের সার্জারি, বা হাত পা ভেঙে গেছে তার সার্জারি, এর মধ্যে সার্জিক্যাল রোবটটার কোনো মানে ভূমিকা নেই। অথবা মহিলাদের ক্ষেত্রে যেটা বলা যায় যে হচ্ছে কিছু সার্জারিজ করা হয় ভেজাইনা দিয়ে। একদম একদম ঠিক আছে, তো সেই সার্জারিটাতে তো পেটের ভেতর ঢোকার দরকার হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে সেটা রোবোটিক্সের জন্য অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা আচ্ছা। আর এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি সবাইকে ধরে মাইক্রো সার্জারি ছেড়ে দিয়ে সবাইকে ধরে রোবোটিক সার্জারি করা হবে? না, সেটাও না। রোবোটিক্সে স্পেসিফিক কিছু ডিজিজেস এর মধ্যে ভালো আউটকাম দেখা গেছে, সেটাতেই আমি এগোতে বলবো, বাদ বাকিগুলোতে এগোতে বলবো না। আচ্ছা, কোনগুলোতে আপনি এগোতে বলবেন যদি আমাদের একটু বলেন? মানে পেটের মধ্যে যে সার্জারি গুলো হয়ে থাকে সাধারণত, যেরকম ফাইব্রয়েড ইত্যাদি, তো আপনি আরেকটু যদি আমাদের বলেন যে কোন কোন রোগের ক্ষেত্রে রোবোটিক সার্জারিটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, যেমন ধরুন অন্যান্য সাবজেক্টের বলতে জেনারেল সার্জারির মধ্যে যেরকম যে অ্যাপেন্ডিক্স বা গল ব্লাডার সার্জারি বা যে কোনো যেটা পেটের মধ্যে ঢুকে সার্জারি। এবার গাইনির মধ্যে আসতে গেলে জরায়ু ডিম্বাশয় সংক্রান্ত ব্যাপারটা থাকে, সুতরাং জরায়ু ডিম্বাশয়ের যে কোনো সার্জারি, সেটা একটা সিস্ট বাদ যাবে থেকে শুরু করে, সেটা একটা টিউমার বাদ যাবে থেকে শুরু করে, সেটা একটা জরায়ু বাদ যাবে থেকে শুরু করে, এবং ইউরোলজির যে প্রসিডিওর, কারণ ইউরিনের ব্যাপারটার পুরো জিনিসটা তো আমাদের তলপেটে, সুতরাং ইউরিনারি ব্লাডার, ইউরেটার, মূত্রনালী, মূত্রথলি, ইউরেথ্রা এটসেট্রা, আর যা যা জিনিস আছে সমস্ত জিনিসেরই সার্জারিগুলো ইয়েতে করা যাবে, রোবোটিক্সে করা যাবে। এবার কথা হচ্ছে যে কোন সার্জারিগুলো, আর এর মধ্যে একটা বিরাট বড় অংশ কিন্তু হচ্ছে অঙ্ক সার্জারিতে বিরাট বড় অ্যাডভান্টেজ। অঙ্ক সার্জারি মানে ক্যান্সার সার্জারি। একদমই ক্যান্সার সার্জারিতে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, কারণ ক্যান্সার সার্জারিতে যে অ্যামাউন্ট অফ ডিজিজ ক্লিয়ারেন্স, যেটা যে কতটা অসুখ আমরা পেটের ভেতর থেকে বার করে আনতে পারলাম, সেটা অনেকটা বাড়িয়ে দেয় রোবোটিক্সে করলে। আচ্ছা, মানে এই ক্ষেত্রে রোবোটিক্সের কার্যকারিতা অপরিসীম। সাংঘাতিক, আচ্ছা সাংঘাতিক, দিস ইজ দ্য লেটেস্ট। আচ্ছা, এবং সেটাতেও জন্য রোবোটিক্সে করা উচিত, এবং অন্যান্য যেগুলো বললাম সেগুলো রোবোটিক্সে করা উচিত। অ্যাডভান্টেজ কোন ক্ষেত্রে, আমার সাবজেক্টের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি থাকবে, সেগুলো হচ্ছে যে কয়েকটা বিষয় যদি আপনাদের কনসার্নস থাকে, পেশেন্ট বা তার হাজবেন্ড বা বাড়ির লোকের কনসার্নস থাকে, কিরকম, যেরকম এক্সট্রিমস অফ বডি ওয়েট, মানে ওবেসিটি প্রচন্ড বেশি প্রচন্ড কম, বা খুব লিন অ্যান্ড থিন প্রচন্ড কমের দিকে, এক্সট্রিমস অফ এজেস, যেমন একদম ছোট একদম বয়স্ক,
এরকম ধরনের যে কনসার্নস যদি থাকে, হার্ট ডিজিজ আছে, লাংস ডিজিজ আছে, কিডনি গন্ডগোল আছে, এটসেট্রা এটসেট্রা, তাকে ওটি করা হচ্ছে সেই পেশেন্টের ক্ষেত্রে। বা অন্যান্য ধরুন কি বলবো, এন্ডোমেট্রিওসিস সার্জারিজ, যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ হয় যেখানে মহিলাদের পেটের মধ্যে না রক্তক্ষরণ মেন্সেসের সময় হওয়ার ফলে আচ্ছা, আচ্ছা। ভেতরে সমস্ত অর্গানস গুলো এঁটে চিপকে, রেকটামের সাথে সিগময়েড লেগে আছে থেকে ইউটেরাসের সাথে ওভারি টিউব সব লেগে আচ্ছা, চটকে আচ্ছা। একদম পিটিকিচড়ি অবস্থা পেটের মধ্যে। আচ্ছা। সেই ধরনের সার্জারি গুলো যেগুলো ডেপথে গিয়ে রিস্কি কাজ করতে হবে, সেগুলো তো অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়ে দেয় রোবোটিক প্ল্যাটফর্মটা। আচ্ছা। তো যত অসুখ বেশি এবং যার চিন্তা বেশি, দ্যাট পারসন হ্যাজ টু রিলাই অন টেকনোলজি, ইট ইজ জাস্ট লাইক দ্যাট। একদম খুব সুন্দর বললেন আপনি। আমাদের মধ্যে আরেকজন বন্ধু রয়েছেন এবং তারপরে তো আরো প্রশ্ন রয়েছে রোবোটিক সার্জারি সম্বন্ধে, আপনারা শুনবেন। কিন্তু একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, নমস্কার হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাম। আমি রাজা সেন বলছি, আমি from জামশেদপুর থেকে বলছিলাম, আচ্ছা টাটানগর আচ্ছা থেকে। আচ্ছা, বলুন কি জানতে চান? আচ্ছা, আমি মানে ধরুন আমি জামশেদপুরে রয়েছি, আমার বিবাহিত জীবন প্রায় 9 বছর হয়ে গেছে, বাট কোনো কোনো সন্তান ইস্যু এখনো হয়নি হয়নি। না। এবার আমি অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারের কনসাল্ট হয়েছি, বা আমার ওয়াইফ খালি ওর একটা মানে রোগ বলতে কি আপনার ধরুন থাইরয়েড আছে। আচ্ছা, এবার ডাক্তার আচ্ছা, আমি বলি শুনুন। হ্যালো, একবার আপনি শুনুন উনি বলছেন। হ্যাঁ, প্রথমত এটা আজকে আমাদের হ্যাঁ, সাবজেক্ট এটা নয়। আজকে আমাদের এটা সাবজেক্ট নয়, এই কোয়েশ্চেনটা থেকে বিরত থাকতে বলবো মেনলি। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি সবার আগে বলুন আপনার স্ত্রীর বয়স কত? বয়স অনলি 35। আচ্ছা, 35 ইজ নট অনলি, 35 ইজ টু লেট। বোঝা গেল? মানে একটা ইস্যু আপনার যদি 35 ইয়ার্স পার্টনারের এজ হয় এবং আপনারা যদি 9 বছর ধরে বিবাহিত হন, তাহলে যে কোনো ডাক্তারের ফার্স্ট আপনাকে সাজেশন দেওয়ার কথা আপনি দাদা একটা আইভিএফ করিয়ে নিন। বোঝা গেল? এর বাইরে কোনো ট্রিটমেন্ট যদি আপনাকে কেউ বলছে, সে ভুল কথা বলছে। প্রথম কথা, একদম লাইভে আমি এই কথা আপনাকে ডিক্লারেশনে বললাম। আচ্ছা, মানে 35 ইন্ডিকেটেড 35 এজ উইথ 9 বছর বিয়ে হয়েছে, দুটোই ইম্পর্টেন্ট। এখানে দুটো ফ্যাক্টর শুনেই আমি এইখানে ডিসকাশনে ফুল স্টপ দিলাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। কারণ আজকে আমরা এই বিষয়ে নেই, না হলে এই কিন্তু বিষয়টা এই নয় বিষয়টিকে আজকে। নিয়ে আরো অনেক কিছু জানবার ছিল এবং সেটা ডাক্তারবাবু বলতেনও। কিন্তু যেহেতু আজকে আমরা এই বিষয়টিতে নেই, তার জন্য আমরা এই বিষয়ে এগোচ্ছি না। ঠিক আছে, আজকে আমরা রোবোটিক সার্জারি নিয়ে আলোচনা করছি। প্রচুর কিছু জানবার রয়েছে এবং উনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আপনি সঙ্গে থাকুন, ফোনটা আপনি রেখে দিন, ঠিক আছে? কারণ আমাদের প্রচুর ফোন ঢুকছে, আপনি ফোনটা রেখে দিন। আচ্ছা, আমাদের ফোন তো রয়েছে, কিন্তু আমরা একটুখানি আলোচনাতে যাই, কারণ আলোচনাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব যে ওপেন সার্জারি থেকে রোবোটিক সার্জারি, এটা কি মানে অনেক সেফ? কারণ আগে তো আমরা জানতাম ওপেন সার্জারি করেই সব কিছু হয়, তারপরে আমরা জানলাম মাইক্রো সার্জারি করে হয়, আর এখন জানছি রোবোটিক সার্জারি করে হয়। তো সেক্ষেত্রে আবার অনেকেই এটা বলে থাকেন যে ওপেন সার্জারি করলে নাকি সমস্ত দিক থেকে বেটার, কারণ সেক্ষেত্রে কোনো রকম মানে চিন্তার কোনো কারণ থাকে না, কারণ যেহেতু সবটাই ওপেনলি আমরা দেখতে পারি। তো আপনি একটু বলুন যে এই ওপেন সার্জারি আর রোবোটিক সার্জারি কোনটা সেফ? প্রথমত আপনি যেটা লাস্ট কমেন্টটা করলেন যে এরকম যে কথা যে হ্যাঁ। ডক্টর এটা বলছেন, তিনি তার মানে করতে জানেন না। আচ্ছা, একদম পাক্কা, এটা ধরে চলুন। এটা আচ্ছা। আমি আমার বলা উচিত না, কান কামড়ে বলছি যে মানে বিখ্যাত কিছু টিচাররাও ছিলেন, তারা ভবিষ্যতে আর সেগুলোকে শিখতে পারেননি বলে সেই জন্য তারা এই প্রোপাগান্ডাটা করতেন, তাদেরকে আমি চোখের সামনে দেখেছি। সেকেন্ড হচ্ছে যেটা বললেন যে সেফটি কিসে, সেটা হচ্ছে আমি এটাকে তুলনা করব হচ্ছে যে যাতায়াতের সাথে, যাতায়াতের মাধ্যমগুলির সাথে। যেমন ধরুন আপনাকে আজকে ধরুন বম্বে যেতে হবে এবং আপনি ডিসাইড করে ফেলেছেন যে আপনাকে বম্বে যেতেই হবে, এমন একটা ঘটনা কিছু ঘটেছে। এই কথাটাকে কল্পনা করে নিন এইটার সাথে রিলেশনটা, যে আপনাকে সার্জারিটা করাতেই হবে, এরকম কিছু একটা ঘটনা ঘটেছে যেখানে একটা সার্জারি লাগবে নিশ্চিত হয়ে গেল। এই কথাটাকে আমি কম্পেয়ার করলাম হচ্ছে আপনাকে বম্বে যেতেই হবে। এবার 3 ধরনের অপশন আপনাকে দিচ্ছি, বাসে যাবেন, ট্রেনে যাবেন, ফ্লাইট করে যাবেন। আপনি কিসে যাবেন? তখন তো আমি নিশ্চয়ই ফ্লাইটের কথাই ভাববো, তার কারণ আমাকে কুইক যেতে হবে। না, কুইক না হলো সেফেস্ট মোড অফ ট্রাভেল। আপনি সেফটি নিয়ে কোশ্চেনটা করেছিলেন, সেজন্য এই উত্তরটা দিচ্ছি আমি। কুইক নিয়ে করেননি। সেফটি কোনটা বেশি 3টের মধ্যে? আচ্ছা আচ্ছা, সেফটি
সেটা তো মানে মানে অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা সেফটিটা মানে না। বিচার হয়। ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যা টেকনোলজি আবিষ্কার হয়েছে এবং যে কোনো পেপার সেক্ষেত্রে পড়লে তো flight। সেফেস্ট মোড অফ ট্রাভেল ইজ ফ্লাইট, ফ্লাইট। ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে মানে তুলনাটা এইভাবে টানছি যে ফ্লাইট হচ্ছে রোবোটিক্স, এদিকে ট্রেন হয়ে গেল আপনার মাইক্রো সার্জারি, আর বাস হয়ে গেল আপনার, বাস বা প্রাইভেট কার হয়ে গেল আপনার ওপেন। ওপেন। বাহ, তো আচ্ছা টেকনোলজি লিপস অ্যান্ড বাউন্সে প্রগ্রেস করে, আপনি যদি পিছিয়ে থাকতে চান আপনি পিছিয়ে থাকুন। আচ্ছা, তার মানে এই যে একটা মিথ আমাদের মধ্যে ছিল যে ওপেন সার্জারি মনে হয় সব থেকে ভালো, কারণ ওপেন সার্জারির কথাটির মধ্যেই ওপেন কথাটি রয়েছে এবং ওপেনলি সমস্ত কিছু দেখে তবে সার্জারিটা করা যায় বলে ওপেন সার্জারি ভালো। কিন্তু উনি বাস, ট্রেন এবং ফ্লাইটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে বাস হচ্ছে ওপেন সার্জারি, তারপরে যদি কিছু উন্নত হয় সেটা হচ্ছে মাইক্রো সার্জারি এবং তারও উপরে হচ্ছে রোবোটিক সার্জারি। সুতরাং আপনাকে কিন্তু রোবোটিক সার্জারিটাই বেছে নিতে হবে। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ দিদি, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। বলছি সম্পদ ঘোষের সঙ্গে। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে রং বলুন। নাম্বার এসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন আপনি। বলছি আমি আমার ছেলের সম্বন্ধে একটু না না জানতে না চাই। না না, এটা ডাক্তারবাবু রয়েছেন, উনি একজন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। সুতরাং এই সংক্রান্ত প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, বিশেষ করে যাদের সার্জারি হবে, যাদের বিভিন্ন ধরনের রোগ রয়েছে, মানে যেটা রোবোটিকের মাধ্যমে সম্ভব, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। সুতরাং এই জাতীয় যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপনার পেটের ভিতর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বা গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হয়ে থাকে, সেই বিষয়ে আপনারা ফোন করুন। আচ্ছা, ফোন আবারও এসেছে, আমরা একটুখানি দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। উনি আপনি আপনি ফোন করেছিলেন, কিন্তু আজকে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন সেই বিষয়ে প্রোগ্রাম হচ্ছে না। সুতরাং আর ফোন করবেন না, ঠিক আছে? কারণ অনেক বন্ধুরা রয়েছেন, আপনার ফোনের জন্য আমি কিন্তু তারা পাবেন না। আবারও আমি দর্শক বন্ধুদের সামনে আমি এটাই বলতে চাইবো যে আজকে টপিকটা দেখুন, আমরা একটা পার্টিকুলার টপিক হিসাবে তো প্রোগ্রামটা করি। এই প্রোগ্রামটায় যদি কোনো উকিল বাবুও বসেন এবং তার যদি টপিক হয় ডিভোর্সের বিষয়, আপনি যদি তার জায়গায় তাকে জিজ্ঞেস করতে শুরু করেন যে সাপোজ ধরুন ইনকাম ট্যাক্সের বিষয়ে, তাহলে সেটা তো তার পক্ষে মুশকিল হয়ে যাবে না। একদমই তাই, একদমই তাই। কারণ আজকে আমরা একটা সাবজেক্ট নিয়ে বসেছি, সেটা হচ্ছে রোবোটিক সার্জারি, এবং এই বিষয়ে আমরা এমন কিছু মানে ওনার কাছ থেকে নলেজ পাচ্ছি যে জিনিসগুলো আমরা তো মানে জানতামই না এবং জানার আমাদের কথাও নয়, কারণ আমরা একেবারেই সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে এই জাতীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা করতেই পারেন। আচ্ছা, এবার যেটা মানে আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে যে মাইক্রো সার্জারিতে ছোট্ট ছোট্ট ফুটো করা হয়, তো সুতরাং স্কার্স একটা কিন্তু হয়ে থাকে, তো সেই জায়গাটা কি রোবোটিক সার্জারিতেও হয়ে থাকে? অবশ্যই। আচ্ছা, ওটা আচ্ছা। তো আমাদের কোনো না কোনো ভাবে করতেই হবে। মাইক্রো সার্জারি তো যতটা ফুটো হয় রোবোটিক্সও ততটাই ফুটো হয়, রোবোটিক্সে বরঞ্চ আর একটা এক্সট্রা ফুটো বাড়তেও পারে। আচ্ছা, আচ্ছা। সেই অ্যাডভান্টেজটা কখনোই আপনাকে রোবোটিক্স দিতে পারবে না, বিকজ কিছু না কিছু করে তো সেই ইনস্ট্রুমেন্টটাকে পেটের ভেতর ঢুকতে হবে। তো জাদু তো নয় যে মানে কাটা হলো না ঢুকে গেল, একেবারেই, একমাত্র মানে কি বলবো, এখনো সেটা ফিকশন আছে, সেটা এখনো পর্যন্ত সায়েন্স রিয়ালিটি হয়নি যে আচ্ছা। কোথাও না কোথাও দিয়ে তো সেটাকে ইনস্ট্রুমেন্টটা ঢুকতে হবে। সুতরাং একটা দুটো ছোট ফুটো পেটে হবেই, কিন্তু হ্যাঁ সেটা এতটাই ছোট যে আপনি কিছু বুঝতে পারবেন না, বা সেখানটা অসার করবার জন্য ইনজেকশন তার মধ্যে জায়গাটায় দেয়া থাকে এবং যেভাবে করা হয় সেটাতে মানে জ্ঞান অপারেশনের পরে ফুল জ্ঞান এসে যাওয়ার পরেও আপনি জানতে পারবেন না যে আপনার সাথে কি হয়েছে বা কি হচ্ছিল গত 1-1.5 ঘন্টা ধরে, সেটা আপনি জানতে পারবেন না। সেটা আচ্ছা, আচ্ছা। পরে যে তার উঠে কিছু ব্যথা হবে বা সেরকম না, মানে এটা পেইনফুল নয়? না না। আচ্ছা আচ্ছা, মানে যখন এটা রোবোটিক সার্জারিটা করা হচ্ছে তখন কিন্তু এটা তখন তো লাগছেই না, এবং পরেও যে একটা সাংঘাতিক পেন হচ্ছে বা আপনি খুব কষ্ট পাচ্ছেন এই সার্জারিতে, এটা কিন্তু একেবারেই নয়, মানে পেইনফুল নয়, তাই তো? মানে এটা মাইক্রো সার্জারিতে যে পেনটা আমরা কিন্তু শুনেছি মাইক্রো সার্জারি হবার পরে, মানে মাইক্রো সার্জারি হওয়ার পরেও যে বিরাট পেন হবে তা নয়, পেন তো আচ্ছা, একটা মানে যখন জ্ঞানটা ফিরে আসে পারসেপটিভ তখন জিনিস। আমি দেখেছি মানে ইভেন
ঠিকঠাক করে করা পেশেন্টেরও পুরো মাইক্রো সার্জারি হয়েছে, পেটও কাটা হয়নি, সেও সকালবেলা উঠে প্রচন্ড পেন বলছে হঠাৎ করে, মানে আচ্ছা, দেয়ার আচ্ছা। ক্যান বি ডিফারেন্সেস ইন ওপিনিয়ন, বাট আমি শুড বি ল্যাঙ্গুয়েজে বলবো, শুড বি মানে উচিত যেটা, যেটা উচিত, হ্যাঁ হ্যাঁ উচিত সেটা যেটা হওয়া সেটা হচ্ছে উচিত। যে এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে ওপেনে ব্যথা হয়, হ্যাঁ মাইক্রো সার্জারিতে ব্যথা কম হয়, রোবোটিক্সে ব্যথা ইকুয়াল টু মাইক্রো সার্জারি আমি বলবো, প্লাস মাইনাস এদিক ওদিক ওটা নিয়ে বেকার মিথ্যে কথা বলে লাভ নেই, আচ্ছা অলমোস্ট ইকুয়াল আচ্ছা আচ্ছা পেনের দিক থেকে, পেনের দিক recovery থেকে অলমোস্ট etc. ইকুয়াল, অর্থাৎ মাইক্রো সার্জারিতেও যেটা হয়ে থাকে হয়তো সামান্য প্লাস মাইনাস হবে, কিন্তু রোবোটিকেও সামান্য একটু মানে ব্যথা হতেই পারে, ওটুকুনি হবে। কারণ একটা জিনিস আপনার ভিতরে ঢুকে কাজ করছে, অপারেশন করছে, আর একটুও ব্যথা হবে না, এটা ভাবনাটাই এটা ঠিক আমার, না, এটা এটাই হতে তো পারে না। একটা কি বলবো একবার অবাস্তব একটা ভাবনা, তাই না? সেটাই। তো আপনারা বুঝতেই পারছেন যে রোবোটিক সার্জারি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এরপরে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে কতদিন সময় লাগে রিকভার করতে? রিকভার করতে? হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। সেটা হচ্ছে যে প্রথমত রিকভারি ফ্যাক্টর তো ডিপেন্ড করবে হচ্ছে যে পেশেন্টের প্রি এক্সিস্টিং কি ফ্যাক্টর আছে তার উপরে। আচ্ছা, যেমন ধরুন আচ্ছা। পেশেন্ট নিজে অসুস্থ, অন্যান্য অসুখ রয়েছে, এক্সট্রিমস অফ এজ, ডেফিনেটলি এগুলোতে রিকভারি ডিলে হবে। এক্সট্রিমস অফ বডি ওয়েট, খুব পাতলা বা খুব বিরাট মোটা, তো ডেফিনেটলি রিকভারি ডিলে মানে হবে। এইগুলো তো একটা ইস্যু হ্যাঁ, না? কিন্তু যদি একটা অ্যাভারেজ ম্যান অর উম্যান অফ অ্যাভারেজ এজ, অফ অ্যাভারেজ মিডল এজ, অফ অ্যাভারেজ বডি বিল্ড, অফ অ্যাভারেজ নিউট্রিশন, সেই পেশেন্টের কিন্তু আমি যেটা ডেসক্রাইব করব সেটা হচ্ছে যে ওটি যদি সকালবেলা করে হয়, মোটামুটি সন্ধ্যেবেলার দিক থেকে সে খেতে শুরু করে দেবে, উঠে বসতে আচ্ছা। শুরু করে দেবে, পরের দিন সকালবেলা সে বেড থেকে নেমে নিজে টয়লেট করতে চলে যাবে, আচ্ছা এবং পরের দিন বিকেলবেলা অর্থাৎ মোটামুটি 36 ঘন্টার মাথায় সি ইজ আপ অ্যান্ড অ্যাবাউট টু গো হোম। উনি নিজেই আর বোর লাগবে হয়তো, উনি বাড়ি যেতে চাইবে। আচ্ছা, মানে এতটাই কুইক রিকভারি হবে যে সকালে যদি রোবোটিক সার্জারি কারোর হয়ে থাকে সে কিন্তু বিকেলে বা সন্ধ্যায় উঠে বসে খেতে পারবে, একদম, এবং পরের দিন সে নিজেই বোর হয়ে যাবে বাড়ি যাবার জন্য, ছটফট যে তার আর করবে। ভালো লাগছে না, এবার সে তাতে আর ফ্যামিলির কিছু সাথে নেই, আর কিছু আর তো কিছু করণীয় নেই, মানে করণীয় কারণে ভর্তি থাকে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। তার মনেই হবে যে আমি বাড়ি গিয়ে তাহলে ফোনটা ঘাটি, একদমই বলে তাই, সে নিজেই বলবে ডাক্তারবাবু আমার তো হয়ে গেছে, ছেড়ে দিন। একদমই তাই, ঠিক ঠিক ঠিক। খুব সুন্দর করে আপনি আমাদের বোঝালেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ প্রসিদ গুপ্তা বলছি, আচ্ছা বলুন। দুর্গাপুর থেকে। বলুন। বলছি আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। আমার আমার এজ 35, আচ্ছা। আমার ওয়াইফ 33। তো আমরা একটা মিসক্যারেজ হয়েছে কিছুদিন বছর আগে, তো ডক্টর দেখাচ্ছি, উনি শুধু বলছেন ট্রাই করতে। তো আমি চাইছি আইভিএফ করাতে, এটা কি ঠিক হবে না ট্রাই করে নর্মাল হওয়াটাই ঠিক হবে? এজ হচ্ছে 33 আর 35, হ্যাঁ। আর একটা মিসক্যারেজ হয়েছে পরে ট্রাইটা অ্যাক্টিভলি ঠিকঠাক ট্রাই করছেন ক মাস বা ক বছর? হ্যাঁ, যে প্রসিডিউর বলে সেগুলো করছি, বাট কোনো তো কতদিন, ডিউরেশনটা কতদিন? কতদিন ধরে আপনারা ট্রাই করছেন মিসক্যারেজের পর? কতদিন ধরে? বা কত মাস ধরে বা কত বছর প্রায় ধরে? তো 2 বছর হবে। 2 বছরে যদি আইভিএফ ছাড়া আসেনি তাহলে আইভিএফ ছাড়া আসবে না। আচ্ছা, আচ্ছা, মানে আইভিএফ এখন একমাত্র পথ, তাই তো? আমার মনে হয় আমি হলে তাই বলতাম, আমি হলে তাই করতাম। আচ্ছা, 2 বছর অ্যাক্টিভ ট্রাই এবং অ্যাক্টিভ ট্রিটমেন্টে যদি প্রেগনেন্সি না আসে তাহলে ধরে নিতে হবে যে আইভিএফ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। যদি হ্যাঁ, আপনার মনে অ্যাকচুয়ালি হয় ওনার কোয়েশ্চেনটা এই সাবজেক্টে না, কিন্তু এই সাবজেক্টের আরো যেহেতু ফার্টিলিটির কথাটা উনি তুলে দিলেন, ধন্যবাদ যিনি ফোন করেছিলেন। আচ্ছা, যেহেতু ফার্টিলিটির কথা হ্যাঁ, তুলে সেই দিয়েছেন, জন্য মানে এই এটা সংক্রান্ত রোবোটিক্স প্রচুর। রিলেটেড একটা কথা আচ্ছা। আমি বলবো, সেটা হচ্ছে যে ফার্টিলিটি রিলেটেড যদি কোনো সার্জারির কথা কারোর দরকার পড়ে, অথবা কোনো ধরুন ম্যারিড বা আনম্যারিড ওম্যান যার কাছে পরের ফিউচার ফার্টিলিটিটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ টু মানুষ সেটাও ভ্যারি করতে পারে, তো আমি বলার কেউ নয় যে কোন মহিলার কাছে সেটা ইম্পর্টেন্ট হবে। যদি কারোর কাছে সেটা খুব ইম্পর্টেন্ট হয় এবং তার সাথে তার মধ্যে তার কিছু জরায়ু ডিম্বাশয়ের কোনো অপারেশন লাগে, যেমন ধরুন সিস্ট হয়েছে বার করতে হবে, এন্ডোমেট্রিওসিস সার্জারি করতে হবে, টিউমার হয়েছে বার করে দিতে হবে, সেই পেশেন্ট বা সেই মহিলা এবং তার বাড়ির লোকের কিন্তু অবশ্যই রোবোটিক্সটা কনসিডার করা উচিত। আউটকাম বেস্ট বেস্ট বেস্ট। আচ্ছা আচ্ছা, ফার্টিলিটির কথাটা আপনি যাই হোক আর কি আপনি তুলেছিলেন বলে এই জিনিসটা হ্যাঁ, এটা হঠাৎ আমার তখন মাথায় চলে এলো যে এটা বলা উচিত। ফার্টিলিটি সংক্রান্ত বিভিন্ন বিষয় যেগুলো
কেন ফার্টিলিটি মানে আসছে না আর কি, বা যে কোনো কারণেই হোক সেই কারণগুলো রোবোটিক্সের মাধ্যমে কিন্তু নির্মূল সম্ভব। আচ্ছা হ্যাঁ, এবার মানে একটা যদি ভীষণ- কোনো কনসালটেন্টের হ্যাঁ। সাথে কনসাল্ট করতে করতে এটা বেরিয়ে আসে যে ফার্টিলিটি রিলেটেড কোনো অ্যাডভান্টেজের জন্য সেই মহিলার কোনো সার্জারি করিয়ে দিলে ভালো হয়। সাপোজ কারো সিস্ট আছে সেটা বের করে দিতে হবে, এন্ডোমেট্রিওসিস আছে ঠিক করে দিতে হবে, টিউমার আছে টিউমারটা বার করে দিতে হবে, এবং সেটা যদি মানে পেটের মধ্যে কার ওটি হয় সেই মহিলার চিকিৎসা করাতে করাতে এরকম কিছু বেরোলো। বা ধরুন 18 বছরের একটি মেয়ে, তার বিয়ে হতে এখন বহু দেরি আছে, তার বাবা মার কনসার্ন হচ্ছে ডাক্তারবাবু এই যে সিস্টটা হয়েছে তার অপারেশন হবে, সেই অপারেশন হওয়ার সময় আমাদের বাচ্চাটার যে যখন যে বড় হবে, যখন আজ থেকে 10 বছর পর বাচ্চা হওয়ার জন্য কোনো প্রবলেমস থাকে, আমার একটাই উত্তর হবে যে দেন ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট দ্যাট ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন টেকনোলজি। আচ্ছা তো তার জন্য লেটেস্ট টেকনোলজিটাকে আপনাকে আপন করে নিতে হবে। একদম একদম, এবং লেটেস্ট টেকনোলজি হচ্ছে রোবোটিক সার্জারি, যেটা আমাদের আজকের বিষয়, এবং গোটা পর্বটা জুড়েই কিন্তু আজকে আমরা রোবোটিক সার্জারিটা নিয়েই আলোচনা করছি। বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নেব যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন কিনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন। উত্তম সরকার। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। হ্যাঁ আপনি একদম ভুল জায়গায় ফোন করেছেন। এটা ডাক্তারবাবুর অনুষ্ঠান এবং রোবোটিক সার্জারি নিয়ে আমরা আলোচনা করছি। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, রোবোটিক সার্জারি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করুন, একদম নির্ভয় নিশ্চিন্তে। আচ্ছা আরেকটি ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি সম্পদ ঘোষ, আর 2007 সালে জন্ম, আচ্ছা আর 10ই আগস্ট। আচ্ছা, এখানে তো ডাক্তারবাবু রয়েছেন, কি করবেন উনি? এটা দীপেন্দ্রনাথ মহারাজ না? আপনি একদম বাংলায় লেখা রয়েছে ডক্টর অয়ন মুখোপাধ্যায়, নিচে রয়েছে স্ত্রীরোগ ও প্রসূতি আপনি কি প্রোগ্রামটা দেখছেন? গাইনোকোলজিস্ট। আপনি দেখতে পাচ্ছেন লেখাটাও? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উনি ছেড়ে দিয়েছেন, লজ্জা পেয়ে গেছেন। পরবর্তী ফোনে যাচ্ছি। উনি একই পার্সন 4 বার করে। একই পার্সন, হ্যাঁ 3 বার 4 বার হয়ে গেল। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন? আমি হাওড়া থেকে বলছি, হাওড়া থেকে। হাবড়া থেকে বলছেন, কি জানবেন? ওই একই। আমার মিথুন রাশি। মিথুন রাশি। আপনারা প্রোগ্রামটা দেখছেন, কিন্তু প্রোগ্রামটা কি সংক্রান্ত সেটা দেখছেন না। আপনারা তো দেখুন, ডক্টর অয়ন মুখোপাধ্যায় লেখা রয়েছে, নিচে রয়েছে স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, আচ্ছা ছেড়ে দিন, আমরা ডিসকাশনে চলে আসি। তো সুতরাং এই জিনিসটা দেখে তবেই কিন্তু ফোন করুন। এবং এটা কিন্তু ডাক্তারবাবুর একটা ডিস্টার্ব হচ্ছে, তাই না? অনুষ্ঠানের পক্ষে এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক হচ্ছে। তো সুতরাং যাদের প্রশ্ন রয়েছে, যারা অনুষ্ঠানটা বুঝছেন, তারা কিন্তু দেখছেন, কিন্তু এরকম করবেন না, ঠিক আছে? আগে অনুষ্ঠানটা দেখুন ভালোভাবে, তারপর আপনারা প্রশ্ন করুন। আচ্ছা এবার যে আমাদের প্রশ্নটা আসছে, যে এতক্ষণ ধরে আমরা রোবোটিক সার্জারি নিয়ে আমরা এই আলোচনাটা করছি, এটা কি খুব এক্সপেন্সিভ, মানে এটা কি খুব খরচ সাপেক্ষ? এটা কিন্তু ভীষণভাবে আমাদের মাথাতে মানে নাড়া দিচ্ছে। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা সব থেকে মডার্ন এক্সপেন্সিভ, তো দেখুন যে কোনো আজকের দিনে আমি যদি আগের এক্সাম্পলটাও টেনে আনি, তো ফ্লাইট উইল বি ডেফিনেটলি সাম সর্ট অফ এক্সপেন্সিভ দেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দ্য প্রাইসেস আর কামিং ডাউন র্যাপিডলি। কেন এটা হচ্ছে না, প্রথম হচ্ছে যে রোবটের আবিষ্কর্তা যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো নিজেদের মৌরসি পাট্টা চালানোর জন্য প্রত্যেকটা পেশেন্টের পেছনে একটা টোল তুলতো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেহেতু আমরা। তো সেই জিনিসটা খুব খারাপ জিনিস ছিল। মেনলি আমি নাম নেব না, কোনো কোম্পানির চ্যানেলে বসে নাম নেওয়া উচিত না। তো তারা এটা করে যাচ্ছিল, এবং সেটা বিদেশি কোম্পানিগুলো, আমেরিকান কোম্পানিগুলো। তো সেগুলো থেকে আমরা ভেঙে সেগুলোর তাদের যেরম যেরম পেটেন্ট এক্সপায়ার করেছে, যেরম তাদের টেকনোলজির পেটেন্টগুলো এক্সপায়ার করেছে, আমরা সেগুলো থেকে অনেক মুক্ত হয়ে গেছি। আজকের দিনে অত খরচা পড়ে না। আচ্ছা মাইক্রো সার্জারিরও যেরকম জিনিসটা তো ফ্রি নয়, মাইক্রো সার্জারিরও একটা খরচা পড়ে। আপনি অ্যাভারেজে ধরে চলুন যে কোনো সার্জারি যা মাইক্রো সার্জারিতে হচ্ছে, সেটা প্লাস 1 লাখ আজকের দিনে দাঁড়িয়ে, অ্যাটলিস্ট আমি যেখানে আছি ডিসান হসপিটালে, যদি এগোতে চান নেগোশিয়েট করবার জন্য লোক রাখা আছে, এবং অতটা নয় যতটাই কিনা মধ্যবিত্ত বাঙালি ভয় পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হয়তো আইডিয়া করতে পারছেন না, আপনি ভাবছেন যে জিনিসটা মানে অনেকটা কস্টলি হয়ে যাবে,
টার্মস অফ ফিউ মানে Lakhs, ল্যাক্সের অনেকটাই বেশি হয়তো চলে যাবে এটা ভাবছেন, কিন্তু আপনাকে তো ওটিটা করাতে হবে, সেটা তো কখনোই ফ্রিতে হবে না। তো সেই জিনিসটা ওপেনও হবে না, কারণ আপনার পেটটা অত বড় কাটাবেন না আপনি, না। করাবেন আপনি সেই মাইক্রো সার্জারি। এবার ব্যাপারটা হচ্ছে মাইক্রো সার্জারির ওপরে রোবোটিক্সটার অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। আমি পার্টিকুলারলি যে ডিজিজগুলো এবং যে পপুলেশনের জন্য সিলেক্টেড বললাম সেই পপুলেশন এবং যে অ্যাডভান্টেজগুলো বললাম সেই অ্যাডভান্টেজগুলো যদি কারোর কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে সেই জিনিসটার জন্য যতটা টাকাটা ইনক্রিমেন্ট হলো, মানে মাইক্রো সার্জারির ওপরে যতটা টাকা লাগলো, সেটা কিন্তু সেই চোখে তাকালে কিন্তু জিনিসটা খুবই কম। অ্যাটলিস্ট আমাদের ইনস্টিটিউটে উই হ্যাভ মেড শিওর যে আপনারা ডিশান বহু বছরের হসপিটাল, আপনারা জানেন যে আমরা যে রেটে একটা কার্ডিয়াক super সার্জারিও facility করি, hospital, সেই রেটটাও কিন্তু আমাদের অলমোস্ট ধরুন ইস্টার্ন ইন্ডিয়া বোধহয় চিপেস্ট। সেরকম এই রোবোটিক্সও আমাদের হসপিটালে যখন আনা হয়, আমরা কিন্তু টোটালি কমিটেড টু ডু অল দ্য সার্জারিজ এট দ্য লোয়েস্ট পসিবল প্রাইসেস ইন দ্য এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া. বাহ, So that is not a concern, and we have financial people over there to talk about it in the hospital. If somebody যদি ইন্টারেস্টেড থাকে একদম। যোগাযোগ করে কথা বলতে পারে। এক্সাক্ট ফিগারস আমি কোনো ইয়েতে বসে বলবো না। এক্সাক্ট ফিগার তো কখনোই লাইভে বসে বলা Live এ যায় না, বসে এটা বলা কিন্তু। উচিত আর তাছাড়া সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, তাই না? হ্যাঁ, কারণ সেটা তো ওটি কি হবে তার উপর ডিপেন্ড। ডিজিজ অনুযায়ী। তো সুতরাং সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কখনোই বলা সম্ভব নয় যে কিভাবে বা কতটা টাকা আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনারা দিশানে ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, ডাক্তারবাবু সেখানে চেম্বার করেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, কন্ট্যাক্টগুলো নিচে যাচ্ছে। শুধু গাইনোকোলজিক্যাল অবশ্যই সার্জারিজ আপনারা নয়, কিন্তু- মানে যে কোনো যা পেটের সার্জারিজ আছে, লাইক মানে ধরুন জেনারেল সার্জারিগুলো, ইউরোলজি সার্জারিগুলো, গাইনোকোলজি সার্জারিগুলো, আর যা সাবজেক্টের আপনার অঙ্ক সার্জারি যেটা বললাম যে ক্যান্সারের বিষয়, যেটাতে, হ্যাঁ। সমস্ত জিনিসের ওই একই রোবট মেশিনটা একই, ইট রয়েছে। রিমেন্স দ্য সেম, দ্য সার্জন উইল চেঞ্জ। আমি যেরকম রোবোটিক Gynecologist, গাইনিটা, হ্যাঁ। সেরকম আরো বেশ কয়েকজন আছেন যারা অন্যান্য সাবজেক্টের। যিনি oncologist, প্রত্যেকটা জিনিসের হ্যাঁ, ফেসিলিটিস oncosurgeon আছে, তারা আলাদা। প্রত্যেকটা জিনিসের ফেসিলিটিস আমাদের আছে, এবং তার আচ্ছা, এন্ড টু এন্ড কেয়ার, মানে ওটি হওয়ার আগের থেকে ওটির পরের যে পোর্শনটা টেক কেয়ার করা হয়, সমস্ত জিনিসটাই আমরা একসাথেই পুরো ব্যাপারটাকে দেখি। এমনকি কার্ডিওলজিস্ট যারা রয়েছেন, তারা cardiac surgery ও, হ্যাঁ, robotic, সমস্ত মানে everything। ডিশানের সবটাই কিন্তু অ্যাভেলেবল, এবং সবটাই হচ্ছে একদম সাধ্যের মধ্যে। এটাই একদম। সবথেকে বড় কথা। একদম যতটা সোজা বাংলায়। পসিবল হয়। নেমে আসা আমরা নেমে এসেই করি। আমি অ্যাটলিস্ট বিলিং এ আমি তাই দেখেছি, আচ্ছা, বাহ, যদিও আমি খুব বিলিং ভালো এর সাথে লাগলো। ডাইরেক্টলি ইনভলভ থাকি না, কারণ আমি তো ডাক্তার, সেটা নিয়ে আমার বলা উচিত না, কিন্তু হ্যাঁ, আমি যা একদমই তাই। এক্সপিরিয়েন্স করেছি আমি সেটা বললাম। আমার মানে এটা পেশেন্টদের যেটা হচ্ছে- এক্সপিরিয়েন্স আমি দেখেছি, এটা হচ্ছে যে মানে আপনারা যে দিশানে যাবেন, যে সেখানে একটা ভয় লাগছে যে না না প্রচুর প্রচুর খরচ হবে, কলকাতার যে সুপার ফেসিলিটি হসপিটালস গুলো রয়েছে তাদের মধ্যে দিশানে যদি আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই যেটা আপনি চাইছেন যে সাধ্যের মধ্যে লোয়েস্ট হবে, পসিবল, lowest। লোয়েস্ট পসিবল। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা নিয়ে একেবারে চিন্তা করবেন না। তবে এখান থেকে কিন্তু কোনো রকম টাকার অঙ্কটা বলা হবে না, ঠিক আছে? ডাক্তারবাবু কিন্তু ডিশানে বসেন, সুতরাং আপনারা সেখানে গিয়ে ওনার সঙ্গে কনসাল্ট করতেই পারেন যে কোনো সমস্যা নিয়ে, মানে গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা বুকিং করবেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, আমরা দেখে নিই যে এই রিলেটেড ফোন কিনা। হ্যালো, বাবার ভিজিট কত? এটা কোনো আচার্য বাবার প্রোগ্রাম হচ্ছে না, এখানে ডক্টর অয়ন মুখোপাধ্যায় রয়েছেন, বিশিষ্ট কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে আমাদের সেটা হচ্ছে যে এটা কি আমরা মানে বলতে পারি যে যে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম রোবোটিক সার্জারির মাধ্যমে সম্ভব? যে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম বা হ্যাঁ, যে কোনো গাইনোকোলজিক্যাল যে কোনো সার্জারি, মানে এটা আমাদের gynecological surgery অলরেডি problem মোটামুটি যেটা যদি মাইক্রো সার্জারিতে করা যেতে পারতো এতদিন, তো আজকের দিনে সেটা রোবোটিক্সও করা যায়। অর্থাৎ যে সমস্যাগুলো গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো মাইক্রো সার্জারি বা ল্যাপ্রোস্কোপিতে হতো, সেই প্রত্যেকটা সমস্যাই কিন্তু হবে হ্যাঁ, সিস্ট, এন্ডোমেট্রিওসিস, আপনার মায়োমা, ফাইব্রয়েড, টিউমার, হিস্টেরেক্টমি, অঙ্কো সার্জারি মানে ক্যান্সার সার্জারি, প্রত্যেকটা জিনিসের যা সার্জিক্যালি করা সম্ভব সেটা রোবোটিক্সে হয়। বা
তো সুতরাং আমার মনে হয় যে কোনো রকম চিন্তার কারণই নেই। আর উনি একটা খুব সুন্দর বলেছেন যে বাস, ট্রেন আর ফ্লাইট, এই তিনটে জিনিস আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে বাস হচ্ছে ওপেন সার্জারি, ট্রেন হচ্ছে মাইক্রো সার্জারি বা ল্যাপ্রোস্কোপি, এবং সব থেকে উন্নত হচ্ছে ফ্লাইট, এটা আমরা জানি। এবং ফ্লাইটের অ্যাক্সিডেন্ট ভীষণ কম হয়, যেটা আমরা প্রায় শুনতেই পাই না। সেই হিসেবেই আপনি এই উদাহরণটা দিয়েছিলেন। সেফটি পারপাসে যদি আপনি সেফটি ভাবেন পারপাসে সেটাই। একেবারেই তাই, সেফটি এবং সুন্দর সবকিছু আর কি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ফ্লাইট, একেবারে ফ্লাইট, অর্থাৎ এই যে রোবোটিক সার্জারি, এটা কিন্তু একদম ফ্লাইটের সঙ্গে তুলনা করা যায়। জাস্ট অ্যান এক্সাম্পল দিয়েছিলেন উনি এটা, কিন্তু এটা কিন্তু খুব কার্যকরী আমার মনে হয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আপনার কাছে আসবো, আচ্ছা একটি ফোন রয়েছে, আমরা একটা ফোন দেখে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। শ্রমিক দাস আমার নাম। আচ্ছা আচ্ছা বলুন। আচ্ছা, আমি একটু ডক্টরবাবুকে জানতে চাইছিলাম যে actually আমার ওয়াইফ জাস্ট, আমার ছোট বাচ্চা জাস্ট 2 মাস হয়েছে, আচ্ছা কিন্তু তার কোমরে অত্যাধিক ব্যথা, মানে আপনার ওয়াইফের? হ্যাঁ আচ্ছা মানে আফটার সিজার, তারপরে আমার বাচ্চা এখন 2 মাস বয়স, কিন্তু অস্বাভাবিক মানে কোমরে ব্যথা তার। আচ্ছা তো এখান থেকে নিরাময়ের কি জায়গা, প্লিজ একটু। আচ্ছা আচ্ছা এখান থেকে নিরাময়ের জায়গাটা তো অ্যাকচুয়ালি যিনি সিজার করেছেন তাকে করে দিতে হবে। আমাদের কাছে হওয়া সিজার পেশেন্ট কোনোদিন তাকে অন্য কাউকে ফোন করে জিজ্ঞেস করতে প্রয়োজনই লাগবে না, তার কারণ আমরা সেগুলোকে অলরেডি ঠিক করে পাঠাই। কেন হচ্ছে সেটা আমি বলে দিতে পারি। সেটা কেন হচ্ছে, উত্তরটা হচ্ছে যে কোমরটা যখন মহিলাদের প্রেগনেন্ট আছে তখন তো বেঁকে যাচ্ছে, আচ্ছা। তারপর সেটা ডেলিভারির পরে ধপ করে সোজা হচ্ছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, সেটার জন্য সেই মহিলা উইল ফিল বেশ ভালো রকমের ব্যথা কোমরে, এবং কারুর বেশি হবে কারুর কম হবে, এবং ক্যালসিয়াম দিতে হবে এবং তার সাথে প্রপার এক্সারসাইজেস শেখাতে হবে। তাতে না কমলে তখন একটা এক্স রে বা ইভেন এমআরআই পর্যন্ত করে দেখতে হবে। সেটা একটু কমপ্লিটলি ট্রিটমেন্ট প্রযোজ্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে কেন কোমরে ব্যথা হয় এটা কিন্তু উনি খুব সুন্দর করে আমাদের না, বুঝিয়ে ওই দিলেন। ইনজেকশনটার জন্য কখনোই নয়, শিরদানাটা সোজা হচ্ছে, বেঁকে গেছিল সোজা হচ্ছে তার জন্য। যেটা আপনি বললেন খুব সুন্দর। হ্যাঁ বলুন। এটা ভয় কিছু ব্যাপার নেই তো একটু, প্লিজ। না 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 না, ওনার মানে কথা থেকে কার বোঝাই জন্য, গেল। আমার জন্য না আপনার জন্য? আচ্ছা আচ্ছা আমি ভয় পাচ্ছি রিগার্ডিং মাই ওয়াইফ। হ্যাঁ। আমার পেশেন্ট যদি আপনি হতেন তাহলে আমি একটু কিন্তু ভয় পেতাম, সেই জন্য কোশ্চেনটা জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আরো ফোন রয়েছে, যাই হোক আমরা ফোন নেব, কিন্তু আলোচনাটাও যেহেতু আমাদের চালিয়ে যেতে হবে, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা আলোচনা, অত্যন্ত ভাইটাল একটা আলোচনা রোবোটিক সার্জারি নিয়ে। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে এবং আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন, কারণ এখন রোবোটিক সার্জারির মাধ্যমে যে কোনো সার্জারি কিন্তু হচ্ছে। যে কোনো সার্জারি বলতে উনি যেটা বলছেন যে মুখের মধ্যে একটা ফুসকুড়ি হলো, বা আপনার গালে কিছু হলো, বা আপনার চোখে কিছু হলো, বা নাকে কিছু হলো, এগুলো নয়, বা হাত পা ভেঙে গেল সেক্ষেত্রেও নয়। এগুলো হচ্ছে ইনার যেগুলো আর কি আপনার সমস্যা রয়েছে, সেই সমস্ত বড় বড় সমস্যার সমাধান পেটের কিন্তু ভেতর, ছাতির ভেতর। পেটের ভিতর, ছাতির ভেতর বলতে বুকের ভিতর যে ধরনের সমস্যাই হোক না কেন, সেটা কিন্তু রোবোটিক সার্জারির মাধ্যমে একেবারে নির্মূল করা সম্ভব। আচ্ছা, এবার যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হচ্ছে যে রোবোটিক সার্জারিতে কি কোনো রিস্ক আছে? সব সার্জারিতে রিস্ক থাকে, রিস্ক আচ্ছা। কখনো জিরো হবে না। আচ্ছা যদি আবার ওই এক্সাম্পলটা সেম টেনে আনলাম, যেটা আপনি বললেন যে ফ্লাইটে কোনোদিন তো শোনা যায় না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো খুব কম। সেদিনকে আহমেদাবাদে উড়েই সঙ্গে সঙ্গে আহমেদাবাদ মেডিকেল আচ্ছা। কলেজের হস্টেলের ফ্লাইটটা একদম, ইন্ডিয়ান একদম। এয়ারলাইন্সে ঢুকে গেল। কতজন মারা গেছেন আমি ভুলে গেছি। সত্যি তো তাই, কারণ সুতরাং সংখ্যাটা ভালোই ছিল। ইনসিডেন্স তো হবেই। টেকনোলজি ইজ নেভার ফেল প্রুফ। আচ্ছা আচ্ছা, কিন্তু তার মানে কি লোকজন তাহলে এবার থেকে ট্রেনে যাতায়াত করতে শুরু করবে? বোকামো। ফ্লাইট ঠিক। এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে সেফেস্ট মোড অফ ট্রাভেল, একদম সেরকমই রোবোটিক্সও এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে সেফেস্ট মোড অফ অপারেশন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে ব্লিডিং কি হতে পারে? রোবোটিক্সে অনেক কম হয়। অনেক কম অনেক হয়। কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে যে অ্যানাস্থেসিয়াটা দেয়া হয়, সেই অ্যানাস্থেসিয়ার প্রভাবে কি কিছু হতে পারে?
হ্যাঁ, সেটা অ্যানাস্থেসিয়ার প্রভাবে অনেক কিছু হতে পারে, তবে আজকালকার দিনে যেভাবে অপারেশন করা হয় এবং যা মেশিনপত্র এবং অ্যাটলিস্ট ডিশানে আমার কলিগসরা যারা অ্যানাস্থেসিস্টরা রয়েছেন, আমি তাদের মানে সম্পূর্ণ বিশ্বাস করি, ভরসা করি, এবং আমি আমার নিজের যদি কোনো অপারেশন হয় সেটা যে আমি তাদের হাতে ছেড়ে দেবো এবং আমার হসপিটালের হাতে ছেড়ে দেবো নিশ্চিন্তে, এবং আমার বাড়ির লোকের হলে সেটাও আমি তাই করব, সেটুকুনি আমি আমার দৃঢ় বিশ্বাস, সেই বিশ্বাসটা নিয়েই আমি কাজ করছি। তার কারণ হচ্ছে যে আমার একটা পেশেন্ট, সে আমাকে চেনে, তার যদি অজ্ঞানের রিলেটেড কোনো প্রবলেম ভগবান না করুক যদি কখনো অ্যারাইজ করে, একদম। তিনি তো আলটিমেটলি সেটা আমারই দোষ হিসাবেই দেখবেন। সুতরাং আমি যাদের সাথে অজ্ঞানের ডাক্তারবাবুদের সাথে কাজ করছি, আমার ওটিতে যারা রয়েছেন, তাদেরকে আমি অন্ধের মতো ভরসা করতে পারি বলে তাই জন্যই আমি তাদের সাথে কাজ করছি। বাহ, মানে এই যে আপনি কথাগুলো বললেন না, কত মানুষ যে ভরসা পেলেন, সেটা আর কি বলবো। আচ্ছা, আরেকটা আমি একটু প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই রোবোটিক যে সার্জারিটা হলো, আফটার সার্জারি কোনো ইনফেকশন কি হতে পারে? যে কোনো সার্জারিতে ইনফেকশন হতে পারে, তার জন্য আচ্ছা। রোবট দায়ী নয়। রোবোটিক সার্জারিতে ইনফেকশন হওয়ার চান্স অন্যান্য যত মোড অফ ওপেন মাইক্রো অ্যানাটমি তাদের থেকে সব থেকে কম রোবোটিক্সে। আচ্ছা 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 আচ্ছা, এরকম কি কখনো হয় যে রোবোটিক সার্জারি মানে করতে করতে কখনো স্টপ হয়ে গেল রোবট? হ্যাঁ, স্টপ হয়ে গেল বা স্টপ করতে হলো বা কারেন্ট চলে গেল বা হোয়াট এভার, হ্যাঁ, এগুলো ফেল প্রুফ সিস্টেমস থাকে। আচ্ছা, ফেল প্রুফ সিস্টেমস থাকে। রোবোটিকটা চলার সময় রুমের মধ্যে যেরকম স্ক্রাব টেক্স থাকবে, যেরকম আপনার স্ক্রাব টেক্স মানে আমাদের সাথে যারা অ্যাসিস্ট্যান্ট নামে, যেরকম সঙ্গে অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সার্জন থাকবে, সঙ্গে অন্যান্য অ্যাসিস্ট্যান্ট অ্যানাস্থেসিস্ট থাকবে, কনসালটেন্ট অ্যানাস্থেসিস্ট থাকবে, সেরকম সিস্টাররা থাকবে, সবই থাকবে। তার সাথে আরেকটা জিনিস যেটা সঙ্গে থাকে সেটা হচ্ছে যে রোবটের যে কোম্পানির রোবট, সেই কোম্পানির রোবটের লোক থাকে, তারা ট্রেন টেকনিশিয়ান থাকে অন স্পট ইন দ্য ওটি রুম ইটসেলফ। সুতরাং যদি সেটা আটকেও যায় এবং যদি সেটা কোনো কারণে ফল্ট করতে শুরু করে, বা আমার মনে হয় যে আমাকে রোবট ইমিডিয়েট এমার্জেন্সি বাটনস আছে স্টপ করবার, তখন আমাদের স্টপ, মানে আপনাদের স্টপটা করতেই হয় আর কি। মানে যেহেতু ওটা একটা কোনোদিন যন্ত্র, হয়নি, আমি তর্কের খাতিরে হ্যাঁ, বলছি। মানে এটা একটা হতে পারে, কারণ এটা একটা যদি যন্ত্র। হয়, যদি হয় হতে আমি তো শুনিনি কোনোদিন, কিন্তু আচ্ছা। যদি হয়, আপনি তর্কের খাতিরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ। আমিও তর্কের খাতিরে বললাম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকটি আমাদের ফোন রয়েছে, আমরা একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। তো মানে ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন তো আমায়? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, আপনি নিশ্চয়ই। বলুন। আপনি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি আমার ওয়াইফের সিস্টের প্রবলেম আছে, ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট কতটা মতো সাইজ হবে লাস্টে? হ্যাঁ, রিসেন্টলি এখন কতটা সাইজ আছে? আপনার আওয়াজ সিস্টটা কতটা বড় হয়েছে, সাইজটা আপনি কি জানেন? ওকে জিজ্ঞেস আচ্ছা, জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কারণ পুরো চিকিৎসাটা না সিস্টের সাইজটার উপর ডিপেন্ড করে আছে। আচ্ছা, সেটা না জানলে আমি উত্তর দিতে পারবো না। তুমি বলছেন। হ্যালো, হ্যাঁ, আপনার কথাটা না কথাটা ক্লিয়ার কেটে আসছে না, যাচ্ছে। একটু কেটে যাচ্ছে। আমাকে 7 সেমি বলছে। 7 সেন্টিমিটার হলে অপারেশন আচ্ছা। লাগবে, দরকার পড়লে রোবোটিক্সে করাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমাদের মানে ওর যে গাইনো আছে, সে বলেছিল এবারে, মানে এই নিয়ে থার্ড টাইম ওর সিস্ট হচ্ছে, বাট এবারে বলেছিল সার্জারি করতে হবে। বাট ওর গাইনো ল্যাপ্রোস্কোপি সাজেস্ট করেছে। তো আমি এই রোবোটিক সার্জারিটি আপনাদের প্রোগ্রামে ফার্স্ট শুনছি। আমি ওটাই জানতে চাইছিলাম যে রোবোটিক সার্জারি ল্যাপ্রোস্কোপির থেকে মানে বেটার কি, মানে ওটা আপনাদের সন্তান কত? আপনাদের সন্তান কত? নেই কোনো। যদি সন্তান হওয়ার ইচ্ছাটা প্রবল থাকে, তাহলে আপনাকে ওই যে আগে ডিসকাশনে বললাম, টেকনোলজিকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে একদম। হবে। আপনি প্রথম থেকে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি একটুখানি জাস্ট চ্যানেল সোয়াইপ করতে করতে আমি 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 তাহলে ছোট্ট আপনি করে কিন্তু বলছি, অনেকটাই আমি miss করে আমি গেছেন। ছোট্ট করে বলছি আপনাকে, আমি ছোট্ট করে বলছি, আপনার ভাবতে সুবিধা হবে। দেখুন, আপনি এবং আপনার স্ত্রী একমাত্র বলতে পারবেন যে আপনাদের ভবিষ্যতে বাচ্চা হওয়ার জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সিস্ট মানে তো, সিস্টটা তো চোখে মাথায় হয়নি যে এটা তো সিস্টটার ডিম্বাশয় হয়েছে। ডিম্বাশয় মানে সেখান থেকে ডিম ফোটে আর সেখান থেকেই বাচ্চাটা হয়, তাহলে ডাইরেক্টলি রিলেটেড। ঠিক আছে? এবার আমি এটা বলতে চাই না যে কোনো ডাক্তারবাবু যিনি বলেছেন যে ল্যাপ্রোস্কোপিতে করবেন, তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করছি না। আমি বলতে চাইছি হচ্ছে যে
আপনি ল্যাপ্রোস্কোপিতে করবেন না মাইক্রোসার্জারি এই রোবোটিক্সে করবেন, এটা ডিপেন্ড করছে কয়েকগুলো ফ্যাক্টরের উপরে। এক হচ্ছে যিনি করছেন তিনি যদি রোবোটিক্স না জানেন তিনি বলবেন রোবোটিক্সে পেশেন্ট মরে যায়। 2 নম্বর হচ্ছে যে আপনার সেই যে ফিনান্সিয়াল সামর্থ্যটা সেটা যদি ফ্যাক্টরের থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় বাচ্চা নেওয়া, তাহলে ডেফিনেটলি রোবোটিক্সে আমি বলছি তো যে রোবোটিক্সে করা এই ধরনের সার্জারিগুলোতে ভবিষ্যতে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটা মাইক্রো সার্জারির তুলনায় অনেক বেশি থাকে। আচ্ছা, বোঝা গেল। 3 নম্বর ফ্যাক্টর যেটা চলে আসবে সেটা হচ্ছে যে আপনি যতদূর পর্যন্ত যেতে পারবেন ততদূর পর্যন্তর মধ্যে রোবোটিক্সের ফেসিলিটি আছে কিনা, বা আমাদের যেখানকে আমরা করি সেখানে ডিসান হসপিটালের কাছাপিঠে আপনি চলে এসে করাতে পারবেন কিনা, বুঝলেন? তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তো উত্তরটা তো আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনি যদি কনসাল্ট করতে চান যে আপনার ওটিটা আপনি রোবোটিক্সে করাবেন আমাদের কাছে, আপনি আসুন, করা যাবে, আমি এটা বলে দিলাম। আচ্ছা, আপনার এই নিচে যে 798 এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করে নিন। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে অবশ্যই বুকিং করে ওনার সঙ্গে কনসাল্ট করতেই পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কি করতে হবে, ডিসান হসপিটালে উনি অবশ্যই বসেন, চেম্বার করেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা মানে দেখাতেই পারেন আর কি, কনসাল্ট করতেই পারেন। কিন্তু আমাদের যেটা সমস্যা হলো সেটা হচ্ছে আমাদের সময়টা একদম শেষ হয়ে গেল, অথচ প্রশ্ন কিন্তু প্রচুর বাকি রইল। রোবোটিক সার্জারি নিয়ে যে এত প্রশ্ন আসতে পারে বা এই বিষয়টা নিয়ে যে এত কিছু ভাবা যেতে পারে, এগুলো কিন্তু আমাদের কাছে অজানা ছিল, দর্শক বন্ধুদেরও অজানা ছিল। আমি দর্শক বন্ধুদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমত অনেকে হয়তো মিস করে গেছেন, সেক্ষেত্রে এই অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমেও আপনারা লাইভ দেখছেন, ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ দেখছেন, এবং এই অনুষ্ঠানগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো সুতরাং সোনার বাংলা চ্যানেল বলে এবং আপনারা ডক্টর কলিং বলে সার্চ করবেন, দেখবেন পরপর ডাক্তার অনুষ্ঠানগুলো কিন্তু চলে আসছে, এবং এই অনুষ্ঠানও কিন্তু আপনারা দেখতে পাবেন বারে বারে। তো সুতরাং কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। আপনাদের যেটা করতে হবে, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সবসময় আপনারা চেষ্টা করবেন যে সব থেকে যে মডার্ন জিনিসটি বেরিয়েছে তার মাধ্যমে সার্জারি করানোর, যেটা নিয়ে উনি এতক্ষণ ধরে আলোচনা করলেন যে রোবোটিক সার্জারি, এবং রোবোটিক সার্জারি কিন্তু সব দিক থেকেই আমরা যেটা শুনলাম যে সেফেস্ট, এবং ডিসানে যদি আপনারা করান তাহলে কিন্তু সেটা চিপেস্টও বটে। আচ্ছা, একটাই প্রশ্ন আমি একটুখানি করব, যে এটা কি যে কোনো মেট্রো সিটিতে অ্যাভেলেবেল? আচ্ছা আচ্ছা, মানে শুধু মেট্রো সিটি নয়, আচ্ছা যে কোনো জায়গায় কিন্তু এই রোবোটিক সার্জারি হয়ে থাকে। তবে যারা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে চান তারা আমি বেশ কিছু থার্ড টিয়ার সিটিজও জানি যেখানে অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা, সুতরাং কোনো রকম কোনো চিন্তার কারণে নেই। আমি লাস্টে একটুখানি বলে দেবো ওনার সঙ্গে যোগাযোগের নাম্বারগুলো একটু নোট করে নেবেন। 9051715171, 9051715171 এবং 9051498857, 9051498857। এই দুটো নাম্বারে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা কনসাল্ট করুন ওনার সঙ্গে যে কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে, এবং সকলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই ডাক্তারবাবুকে আমরা আবারও পাবো, এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে। নমস্কার। সোনার বাংলা।